বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয় অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সমাজ সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। ইতিপূর্বে সমাজ সম্পর্কে তোমাদের 5টি ক্লাস আমি করেছি এবং সমাসের যে ভাগগুলো আছে আমরা জানি সমাজ 6 প্রকার, সেই 6 প্রকার থেকে তোমাদেরকে ইতিপূর্বে 5টি ক্লাস আমি দিয়েছি 5 প্রকারের। আজকে একটি আর বাকি আছে আমার। আজকের ক্লাসটা হচ্ছে সমাজ সম্পর্কে শেষ ক্লাস। এটা হচ্ছে অব্যয়ভাব সমাজ সম্পর্কে, অর্থাৎ আজকের এই ক্লাস শেষে তোমরা আমাদের অব্যয়ভাব সম্পর্কে ধারণা নিতে পারবে এবং কি অব্যয়ভাব সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা আশা করি থাকবে না। তোমরা তাহলে সকলে মনোযোগী হও ক্লাসটা দেখার জন্য। আচ্ছা, প্রথমে দেখো অব্যয়ভাব সমাস কাকে বলে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। যে সমাসের সমস্ত পদের শুরুতে অব্যয় পদ থাকে এবং অব্যয় পদে অর্থ প্রাধান্য পায়। লক্ষ্য করো যে আমরা সমস্ত পদ জানি, সমস্ত পদের শুরুতে কিন্তু আমাদের অব্যয় পদ থাকবে এবং ওই অব্যয় পদের অর্থটা কি হবে? প্রাধান্য পায়। তবেই তাকে আমরা কি বলবো? অব্যয়ভাব সমাস বলবো। আর অব্যয় মানেটা কি? অব্যয় মানেটা হচ্ছে যার ব্যয় বা পরিবর্তন হয় না, এটাও আমরা লক্ষ্য রাখবো। আরেকটু কথা এখানে আমি তোমাদের লিখে দিই না বা যোগ করি না, সেটা হচ্ছে অব্যয়পত্র আমরা কিভাবে চিনব। আমাদের অব্যয়পত্র চেনার উপায় হচ্ছে যে উপসর্গ। উপসর্গ হচ্ছে, তাহলে উপসর্গ থাকবে। উপসর্গ এক ধরনের অব্যয়। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। আচ্ছা দেখো, এটা একটু মনে রাখবা, এই পয়েন্টগুলো আমার মনে ছিল না দেওয়ার জন্য। উপসর্গ এক ধরনের অব্যয়। তারপরে যে শব্দের সাথে বিভক্তি যোগ করা যায় না, অর্থাৎ আমরা যে অব্যয়টা যোগ করব সেটার সঙ্গে কোনো বিভক্তি যোগ করা যাবে না। বিভক্তি যোগ করা, বিভক্তি যোগ করা যায় না, যোগ করা, বিভক্তি যোগ করা যায় না। আচ্ছা, এইটা একটা পয়েন্ট। তাহলে 1, 2 আমরা কিভাবে চিনবো সেগুলোকে? অব্যয়পদ যার সাথে স্ত্রী এবং পুরুষবাচক শব্দ মানে যুক্ত, পুরুষবাচক কোনো কিছু যুক্ত করা যায় না। যার সাথে পুরুষ এবং স্ত্রীবাচক, যার সাথে পুরুষ এবং পুরুষ এবং স্ত্রীবাচক স্ত্রীবাচক কিছু যোগ করা যায় না। আচ্ছা, যুক্ত করা যায় না। ওকে, লক্ষ্য রাখো এই পয়েন্টগুলো যাতে আমরা অব্যয়টা চিনতে পারি। এবং আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা দেখব যে এক বচন এবং বহু বচনও করা যাবে না। এক বচন ও বহু বচনও করা যায় না। ক্লিয়ার? এই 4টা পয়েন্ট তোমরা একটু মনে রাখবে যে আমরা কিভাবে অব্যয়পদটাকে চিনব। এক হচ্ছে এটা উপসর্গ, এই হিসাবে উপসর্গ শব্দের শুরুতে বসে, তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়, এটা আমরা মনে রাখবো যে উপসর্গ যদি বসে সেটাও আমাদের অব্যয়। বিভক্তি যোগ করা যাবে না, যার সাথে পুরুষ এবং স্ত্রীবাচক কোনো কিছু যুক্ত করা যায় না। আবার এক বচন এবং বহু বচনও এটার সাথে করা যায় না। আচ্ছা, এখন দেখো যে কোন কোন অব্যয়পদ কি অর্থে ব্যবহার হয় একদম স্পষ্ট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এখান থেকে কিছুটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। দেখো, আ যদি থাকে সমস্ত পদের শুরুতে, যদি আ থাকে তাহলে অনেক আমাদের আটা কি অর্থে মানে বোঝায় এখানে সেটা আগে দেখব। পর্যন্ত ঈষৎ অর্থে, অর্থাৎ খেয়াল করো আমরণ, এটা একটা সমস্ত পদ আমরা জানি। এই আমরণের আগে যখন আটা ব্যবহার হয়েছে, এইটা হচ্ছে আটা হচ্ছে পর্যন্ত। তাহলে মূল শব্দটা আমার আগে হবে, তারপরে হবে আমার আয়ের অর্থটা। মরণ, আমরণ, মরণ পর্যন্ত। ক্লিয়ার? আজীবন, জীবন পর্যন্ত। আপাত মস্তক, পদ হতে মস্তক পর্যন্ত। আর রক্তিম, ঈষৎ কিছুটা রক্তিম। এটা হচ্ছে আ শব্দটা। লক্ষ্য রাখবে যে কোন শব্দ কি অর্থে ব্যবহার হচ্ছে। এখন দেখো তারপরে আমাদের আরো কিছু উপসর্গ যেটা ব্যবহার হচ্ছে অব্যয়ভাব সমাসে। দূর, নীর, গড়, হার, এই শব্দ 4টি হচ্ছে আমাদের অভাব অর্থে ব্যবহার হয়। তাহলে অভাব অর্থে যদি হয়, দেখো দুর্ভিক্ষ, দূর, এখানে কি শব্দটি লুকানো আছে? দূর। তাহলে অর্থে, অভাব অর্থে দেখো ভিক্ষার অভাব, ভিক্ষার, এখানে হবে ভিক্ষার অভাব। তাহলে দূর আমাদের কি শব্দের ব্যবহার হলো? অভাব অর্থে। নিরামিষ, নীর, তাহলে নীর শব্দটাও আমাদের কি হবে এখানে? অভাব অর্থে। আমিষের অভাব। তারপর হচ্ছে গরমিল, মিলের অভাব। হাবাত, ভাতের অভাব। হা এখানে হার বা হাবাত, এইখানে শব্দটা হচ্ছে ভাতের অভাব। এই পরে আরো কিছু উপসর্গ আছে আমরা লক্ষ্য করি। উপশব্দটি কি অর্থে ব্যবহার? সাদৃশ্য, সামীপ্য,
বা ক্ষুদ্র অর্থেও অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। দেখো উপবন, এখানে হচ্ছে বন না বনের মানে মানে এলাকায় যে বনগুলো আছে সেগুলো, তাহলে এখানে সাদৃশ্য অর্থে, সদৃশ বা সাদৃশ্য অর্থে বনের সদৃশ। উপগ্রহ, গ্রহের সাদৃশ্য বা সদৃশ। উপকূল, কুলের সমীপে। উপজাতি, ক্ষুদ্র জাতি। ক্লিয়ার? ক্ষুদ্র অর্থে, সামীপ্য অর্থে এবং সাদৃশ্য অর্থে এটি ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখব হচ্ছে তোমাদের আরও কিছু আছে আমাদের উদাহরণ। দেখো অনু শব্দটি, অনু অব্যয় শব্দটি দেখো কি অর্থে? অনু অর্থে আমাদের পশ্চাৎ, বিপসা, যোগ্য অর্থে ব্যবহার হয়ে থাকে। পশ্চাৎ অর্থে দেখো অনুগমন, গমনের পশ্চাৎ। অনুতাপ, তাপের পশ্চাৎ। অনুক্ষণ, ক্ষণে ক্ষণে। অনুরূপ, রূপের যোগ্য। ক্লিয়ার? অনুটা তাহলে আমাদের কি কি অর্থে? পশ্চাৎ, বিপসা, যোগ্য অর্থে ব্যবহার হয়ে থাকে। এরপরে আরও আছে দেখো আমাদের যথাটা। খেয়াল করো যে যথা অর্থে অতিক্রান্ত নয় অর্থে, লক্ষ্য করো যে অতিক্রান্ত নয় অর্থে। যথাসাধ্য, এটা হচ্ছে সাধ্যকে অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। এছাড়াও যথেচ্ছা, তারপরে আছে তোমার যথাশাস্ত্র, এগুলো এই হতে পারে আমাদের যথা উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা দেখব যেটা হচ্ছে তোমাদের, লক্ষ্য করো যে উথ দিয়ে, খেয়াল করো উথ যদি থাকে ওই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমাদের অতিক্রান্ত অর্থে কিন্তু ব্যবহার হবে। আমরা আগে যথা পাইছি অতিক্রান্ত নয় অর্থে, এখনটা হচ্ছে হচ্ছে আমাদের অতিক্রান্ত অর্থে ব্যবহার হলে। উচ্ছৃঙ্খল, খেয়াল করো উচ্ছৃঙ্খলাকে অতিক্রম করে। উদ্দিল, বেলাকে অতিক্রম করে। উচ্ছ্বাস, শ্বাসকে অতিক্রম করে। এছাড়াও আরও কিছু আমাদের আছে, একটু লক্ষ্য রাখো যে প্রতি শব্দটি, প্রতি ইটি আমাদের প্রতিটা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? অবয়টা দেখো ক্ষুদ্র, বিপসা বা প্রতিরূপ অর্থে ব্যবহার হয়েছে। ক্ষুদ্র, বিপসা, প্রতিরূপ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো প্রতিটা ক্ষুদ্র অর্থে কি? পতঙ্গ, এটা হচ্ছে ক্ষুদ্র অঙ্গ, ছোট অঙ্গ হিসেবে ব্যবহার হয়েছে। আর প্রতিদিন, বিপসাটা অর্থাৎ একটার পরে আরেকটা যেটা বোঝাচ্ছে, প্রতিদিন অর্থাৎ দিন দিন। ঠিক আছে? প্রতিবার, এইটা হচ্ছে প্রতিরূপ অর্থে, বারবার, প্রতিরূপ, বিপসা বা প্রতিরূপ অর্থে। তাহলে আমরা এখানে তিনটা পাইছি আমরা প্রতি, এখানে আছে উত, এছাড়া দেখলাম অনু, আর হচ্ছে যথা, তারপরে আমরা পেয়েছি কি উপ, আর দূর, নির, গড়, হার, এগুলো পেয়েছি। আর এছাড়া পেয়েছি আমরা আ। তাহলে আমরা কয়টা শব্দ, কয়টা অব্যয় এখানে পেয়েছি? যদি আমরা এই অব্যয়গুলা ঠিকমতো মনে রাখার চেষ্টা করি যে কোনটা কোন অর্থে ব্যবহার হয়েছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। অব্যয়ভাব চেনার আমাদের আর কোনো সমস্যা থাকবে না, এইগুলো যদি আমরা জানতে পারি। অর্থাৎ আমাদের অব্যয় পদটা আগে চিনতে হবে, তারপরে আমরা অব্যয়ভাবটা, অব্যয়ভাব সমাসটা চিহ্নিত করতে শিখবো। তাহলে এখানে আমার মনে হয় কয়টা, 1 2 3 3 4 5 6 7, 7টা ভাগে তোমাদেরকে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো ওই অনুযায়ী তোমরা পড়ার চেষ্টা করবে। এই কয়েকটা মনে রাখলে আমার আশা রাখি যে তোমাদের পরীক্ষায় কমন পড়বে এবং কখনো ভুল হবে না অব্যয়ভাব সমাস চিহ্নিত করা। তাহলে আশা করব আমার এই সমাসের যে 5টি ক্লাস দেওয়া আছে, 6টি আজকে থেকে তোমাদের এই ক্লাস হবে 6টি ক্লাস। এই 6টি ক্লাস তোমরা একটু মনোযোগের সাথে একটার পর একটা ক্লাসগুলো তোমরা অবশ্যই বের করবে এবং দেখবে। তাহলে 6টা সমাস সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তী যেটা তোমাদের অনেক কাজেও আসবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।